সুপ্রিয় ক্লাস 9 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ে যদি সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দিতে চলেছো তো অবশ্যই তোমরা লাস্ট মিনিট এই ভিডিওটা দেখে যাও। এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না, আর উত্তর সহ আলোচনা করছি, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, তোমরা যদি ক্লাস 9-এ পড়ছো তোমার বন্ধুদেরকেও ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো নটি তোমাদের করতে হচ্ছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারিত করেছিল কত টাকা বা কত পয়সা। দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের ডাইরেক্ট উত্তর বলছি, উত্তর হয়ে যাবে কি 4 পয়সা, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো কোন ভাষা কম ঢুকেছে বাংলাতে। চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে ফার্সি। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফার্সি, অর্থাৎ অপশন নাম্বার খ হবে ফরাসি, তো অপশন নাম্বার খ ফরাসি। বাংলায় বিদেশি ভাষাটি কম ঢুকেছে, সেটা হচ্ছে ফরাসি ভাষা। চলো পরের প্রশ্ন দেখো, আবহমান কথাটির অর্থ কী। দেখো আবহমান কথাটির অর্থ হচ্ছে চিরন্তন। পরের প্রশ্ন দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়ার মতো কি হয়েছে, কিসের মতো। এখানে দেখো চারটে অপশন, দেখো গঙ্গাসাগরের মতো, নাকি বঙ্গোপসাগরের মতো গেছে, আরব সাগরের মধ্যে গেছে, তাই কোনটা হবে। কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়ার মতো, এটা অ্যান্সার হয়ে যাবে গঙ্গাসাগর, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল কোথায়। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল অপশন সি, অপশন গ মাহেশে। রাধারানী মাহেশে কিন্তু হ্রদ দেখতে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, তুমি ঠিক সেইরূপ নারী, তারপর ড্যাশ কি হবে, যাকে আজ প্রয়োজন, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মিসেস বুলের সম্পূর্ণ নাম কি। তোমরা জানো মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল, অর্থাৎ অপশন নাম্বার ঘ। নেক্সট, কাকে মৃতমনিয়ার মতো মনে হয়েছে। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, মৃতমনিয়ার মতো মনে হয়েছে কামরাঙা লাল মেঘকে, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্ন, আরগাস কোথাকার জাদুকর ছিলেন। দেখো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, আরগাস কোথাকার জাদুকর ছিলেন, চিলির জাদুকর ছিলেন আরগাস। নেক্সট প্রশ্ন, ধাতু হলো ড্যাশ। ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ, অর্থাৎ অপশন ওয়াইজ অ্যান্সার হবে অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন দেখো, সূর্য শব্দটি একটি ড্যাশ শব্দ। সূর্য এটা একটি কি শব্দ, তৎসম, তদ্ভব, নাকি অর্ধ তৎসম। উত্তর হয়ে যাবে তৎসম শব্দ, অর্থাৎ অপশন নাম্বার গ। নেক্সট দুইয়ের দাগে দেখো, কম বেশি 15টি শব্দে উত্তর দাও, যে কোনো 8টি তোমাদের করতে হবে। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল। সবাই জানো উত্তর। দেখো রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তার নাম তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম কিন্তু ছিল, অর্থাৎ রুক্মিণী কুমার রায় নোটটি দিয়েছিল রাধারানীকে, দুজনেরই নাম কিন্তু এখানে লেখা ছিল। নেক্সট প্রশ্ন, বাংলা নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে। বাংলা নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সাথে তুলনা করেছে। নেক্সট প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে। উত্তর দেখো, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। পরের প্রশ্ন দেখো, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে। উত্তর হবে গাছ থেকে খসে পড়া বটফলের ব্যথিত গন্ধের কথা এখানে বলা হয়েছে। নেক্সট চলে আসবো 2.5, নেভেনতার যন্ত্রণা, কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে। দেখো এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথাই বলা হয়েছে। নেক্সট, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি। উত্তর, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। নেক্সট প্রশ্ন, আমরাও ভিখারি হয়েছি উক্তিটি কার। দেখো আমরাও ভিখারি হয়েছে উক্তিটি রাধারানী মায়ের। নেক্সট, পাখি পড়ানো যন্ত্রটির নাম কি। দেখো পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন। প্রফেসর শঙ্কুর তৈরি করা অর্নিথন যন্ত্র, এটা পাখি পড়ানো যায়। নেক্সট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, কীটপত্যয় কাকে বলে। তো কীটপত্যের অপর নাম কি। দেখো ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কিন্তু কীটপত্যয় বলা হয়। পরের প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে। উত্তর, যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকেই তদ্ভব শব্দ বলে। উদাহরণ হলো হস্ত থেকে হাত। তাহলে আবারও বলছি, তদ্ভব শব্দ কাকে বলে, যে সমস্ত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকেই তদ্ভব শব্দ বলে, যেমন হস্ত থেকে হাত। এরপর দেখো 3 নম্বর, কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। পরের প্রশ্ন, এই প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে লেখক কথা বলেছে। উত্তর দেখো,
সংস্কৃত ভাষা আলী সংস্কৃত সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে ধার করার কথা ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যা সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দ তৈরি করা যায়। আর এই কারণেই সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। হারায় না তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুলের হাসি বলতে কি বোঝানো হয়েছে, তা হারায় না কেন? দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনযাপনের কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারায় গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। আর যেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলে হাসি কবি কথাটি ব্যবহার করেছেন। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, 4 প্রশ্ন। কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি তোমাদের করতে হবে। 3 × 1, 4 দাগের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, কোন নোট? তো অবশ্যই কোন নোট? দেখো, রাধারানী গল্প অংশে রাধারানী তার মা পথিকের ফেলে যাওয়া নোটটি ভাঙালো না। তাহলে তার মা বললো যে পথিকের যে ফেলে যাওয়া নোটটি সেটি না ভাঙানোর কারণ। এবার না ভাঙানোর কারণ কি, কেন তারা ভাঙায়নি? দেখো, নোট না ভাঙানোর কারণ হলো পথিক রুক্মিণী কুমার রায় এর আগে মালার দাম হিসেবে যে টাকা দিয়েছিল তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসততায় প্রতিষ্ঠিত হতো। তাই তারা নোটটি তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়। নেক্সট প্রশ্ন, 4.2। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? খুবই স্টার মার্ক প্রশ্ন, দেখো উত্তর দেখো। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। আর তাই তো কবি বলেছেন, সন্ধ্যা অর্থাৎ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থাৎ সন্ধ্যা হয়ে গিয়েছে। কেশবতী কন্যা বলতে কবি নীল সন্ধ্যাকেই বুঝিয়েছেন। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। দেখো, ওই পাখি আমার চাই। বক্তাকে ওই পাখি আমার চাই, এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা আগেই জানো, তবুও বলে দিই। প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্প থেকে নেওয়া হয়েছে এবং করভাস অংশের আলোচ্য বিষয়। উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুকর আরগাস। এর পরে প্রশ্ন কি ছিল, কোন প্রসঙ্গে তার এই উক্তি? উত্তর দেখে নাও। আরগাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে করভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রতাবশত শঙ্কু তাকে ঘরে ডেকে পাঠান। করভাস বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দেয়। পাখির এই কাণ্ড দেখে আরগাস অবাক হয়ে যায়। তাই তিনি যে কোনো প্রকারে করভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নদূত উক্তিটি করেছিলেন যে, ওই পাখি আমার চাই। চলে আসবো নেক্সট প্রশ্নতে। পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বাংলা সন্ধ্যার আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথে দেখেনি বলে কবির মনে হয়। কেন দেখেনি? এরূপ ভাবনার কারণ কি? উত্তর দেখো। আকাশে 7টি তারা কবিতায় কবি ঘাসের উপর বসে পল্লী বাংলার দিন এবং রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনায় এই কন্যা আসলে বাংলার শান্ত প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আরও কোথাও নেই। তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এবার ভাবার্থ রয়েছে তোমাদের জন্য। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ভাবার্থটা কি বলেছে। বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। তো এটা তোমরা দেখতে পেলে। এই ভাবার্থটা থেকে তোমাদের লিখতে হবে এর মানেটা কি। দেখো, এর মানে কি, মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। তাই তো কবি বলেছেন যে, বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। আসলে এই ঘোরা একটা ব্যয় করারই সমান। অর্থাৎ আমাদের চোখের সামনে যে সৌন্দর্য রয়েছে সেটাই আমরা দেখতে ভুলে যাই।
এরপর দেখো সারাংশ লেখো, বড় করে একটা কিন্তু দেয়া রয়েছে, এটা আমরা পড়বো না কারণ পড়লে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তারপর সারাংশটা কি রয়েছে তোমরা দেখো, এত বড় জিনিসটা থেকে ছোট্ট করে তোমাদের কিন্তু লিখতে হবে। তো সারাংশটা কি রয়েছে তোমরা বইতে খুঁজে পেলে অবশ্যই করো। সৃষ্টির প্রথম লগ্নে অসহায় দুর্বল মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়েছিল, এটা দেখছো একটু দেখে নাও। এরপর আমরা চলে আসছি ভাবার্থ লেখো, আবার কিন্তু ভাবার্থ রয়েছে, একটা কবিতা রয়েছে, এই কবিতা থেকে তোমাদের কিন্তু ভাবার্থ লিখতে হবে। কি ভাবার্থটা রয়েছে, বিপদে মানে রক্ষা করো হে, এ নয় হে মোর প্রার্থনা, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্রে নাই বা দিলে সান্ত্বনা। তো এরকম একটু রয়েছে। এরপর উত্তরটা দেখো, কারণ যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির একান্ত অভাব তারা ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়, কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়েই জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। এবার দেখো ৬ নম্বর দেখো, কম বেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আবার কিন্তু রাধারানী থেকে দিয়েছে কোয়েশ্চেন দেখো, রাধারানী বিবাহ দিতে পারিল না, রাধারানী পরিচয় দাও, কে কেন বিবাহ দিতে পারেনি? উত্তর দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী রচনার অংশে রাধারানী ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে। রাধারানী বাবা মারা যাওয়ার পরে তাদের সম্পত্তি আত্মীয়রা কেড়ে নেয়, ফলে রাধারানী ও তার মা চরম দারিদ্র্যের মধ্যে পড়ে। তারা একটি কুটিরে আশ্রয় নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাতে থাকে, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানী বিয়ে দিতে পারেনি। তাই তোমরা বুঝতে পারলো যে রাধারানী বিবাহ কেন দিতে পারেনি। আচ্ছা, চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন ৬.২। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি, টাকা কি পয়সা? বক্তা কখনই মন্তব্য করেছে আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পের অংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হন এবং বাড়ির ভিতরে আসে। তখন রাধারানী মা আলো জ্বালিয়ে দেখতে চান লোকটি টাকা দিয়েছে নাকি পয়সা। আলো জ্বালিয়ে দেখা যায় সেখানে টাকা নয়, একটি নোট রাখা আছে। রাধারানী বাইরে এসে পথিককে খুঁজে দেখে যে তিনি চলে গিয়েছেন। তখন রাধারানী মা বলেন, লোকটি তাদের দুঃখ দেখে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। তবুও তারা কিন্তু নোটটা ভাঙায়নি। পরবর্তী অংশে আমরা জানলাম তারা নোটটি ভাঙায়নি কারণ তারা দরিদ্র হলেও লোভী নয়। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, দেখো কি বলেছে। আমাদের জন্য প্রশ্ন থাকছে যে রাধারানীদের কত লক্ষ টাকার সম্পত্তি ছিল? তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। তোমাদের পরবর্তীতে কি পরীক্ষা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো এনজয় এক্সাম, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।